আজকে আমরা কথা বলবো তরঙ্গের উপরিপাতের নীতি ও আলোর ব্যতিচার সম্বন্ধে। কোনো মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ যাবার সময় মাধ্যমের কণাগুলিও তরঙ্গের সাথে সাথে কম্পিত হতে শুরু করে এবং একসময় তরঙ্গ শীর্ষ পর্যন্ত পৌঁছায়, আবার মিন পজিশনে ফিরে আসে এবং তরঙ্গ পাদ পর্যন্ত পৌঁছায় এবং আবার মিন পজিশনে ফিরে আসে, অর্থাৎ কণাটির সরল দোলগতি ঘটে এবং সর্বাধিক সরণ তরঙ্গের বিস্তারের সঙ্গে সমান হয়। অর্থাৎ তরঙ্গ কোনো মাধ্যমের মধ্যে দিয়ে গেলে কণাটির কিছু পরিমাণ সরণ ঘটে। কোনো মাধ্যমের মধ্যে দিয়ে একই স্থান দিয়ে যদি একাধিক তরঙ্গ চলাচল করে তাহলে সেই ঘটনাটিকে বলা হয় তরঙ্গের উপরিপাত। এখানে দুটি তরঙ্গ, একটি হচ্ছে y1 আর একটি হচ্ছে y2, মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে y1 এর জন্য কণাটির সরণ এই ক্ষেত্রে ঊর্ধ্বমুখী এবং y2 এর জন্য কণাটির সরণ এই ক্ষেত্রে নিম্নমুখী। যদি তরঙ্গ দুটির বিস্তার সমান হয় তাহলে এক্ষেত্রে কণাটির সরণ ম্যাক্সিমাম হতে পারে +a এবং y2 এর জন্য এক্ষেত্রে সরণ হবে -a। যেহেতু পরস্পর বিপরীতমুখী তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এটাই হবে মাইনাস। তাহলে লব্ধি সরণ হবে +a -a সমান 0। এখন যদি ওই দুটি তরঙ্গই কণাটির অবস্থানে এইভাবে মিলিত হয় তাহলে দুটি তরঙ্গই কণাটিকে এই অবস্থানে এই মুহূর্তে ঊর্ধ্বমুখী সরণ দেবে। তাহলে দুই ক্ষেত্রে আমরা +a পাবো। তাহলে লব্ধি সরণ হবে +a সমান 2a। অর্থাৎ আমরা লব্ধি সরণ বের করবার সময় আলাদা আলাদাভাবে তরঙ্গ দুটির জন্য যা সরণ হবে তাদের ভেক্টর যোগফল করব, কারণ সরণ হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ অভিমুখটাও দেখতে হবে। তাহলে যদি লব্ধি সরণের মান y নেট দিয়ে লিখি তাহলে y নেট সমান y1 প্লাস y2। এটাই হচ্ছে তরঙ্গের উপরিপাতের নীতি, যে কোনো মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে মাধ্যমের কোনো বিন্দুর লব্ধির সরণ প্রতিটি তরঙ্গের জন্য বিন্দুটি পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান হয়। অর্থাৎ এই y1 এর জন্য যে পরিমাণ সরণ হবে এবং y2 এর জন্য যে পরিমাণ সরণ হবে তাদের ভেক্টর যোগফল করতে হবে। এখানে যদি আরো তরঙ্গ থাকে তাদের জন্য যে পরিমাণ সরণ হবে সেগুলি যোগ করতে হবে। অর্থাৎ সূত্রটি হবে y নেট সমান y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4। এইভাবে যতগুলি ওয়েভ থাকবে বা তরঙ্গ থাকবে তাদের জন্য আলাদা আলাদাভাবে যত পরিমাণ সরণ হবে প্রত্যেকটির ভেক্টর যোগফল হবে। অর্থাৎ কোনোটার জন্য প্লাস হতে পারে আবার কোনোটার জন্য মাইনাস হতে পারে। এখানে বলে রাখা দরকার যে তরঙ্গের উপরিপাতের নীতি অনুসারে যে কোনো একটি তরঙ্গের জন্য যে পরিমাণ সরণ হচ্ছে অন্য তরঙ্গগুলির দ্বারা ওই সরণ বা তরঙ্গটি কোনোভাবে প্রভাবিত হয় না। অর্থাৎ যদি কোনো তরঙ্গ না থাকতো, একটি মাত্রই তরঙ্গ থাকতো, তাহলে যে কণাটির সরণ হতো অন্যান্য তরঙ্গ থাকার ফলেও ওই কণাটির ওই তরঙ্গের জন্য একই পরিমাণ সরণ ঘটবে। কিন্তু প্রতিটি তরঙ্গের জন্য যে পরিমাণ সরণ ঘটবে সেগুলির ভেক্টর যোগফলের ফলে আমরা যে সরণটি পাবো সেটি হচ্ছে লব্ধি সরণ, অর্থাৎ নেট ডিসপ্লেসমেন্ট। ধরো S1 ও S2 দুটি আলোক উৎস এবং এই আলোক উৎস থেকে আলোক তরঙ্গগুলি নির্গত হয়ে কোনো এক সময় এই বিন্দুতে মিলিত হয়েছে, ফলে এই কণাটির লব্ধি সরণ ঘটবে এবং S1 থেকে যে আলোক তরঙ্গ নির্গত হয়েছে তার সমীকরণ হচ্ছে y1 সমান a1 sin ωt প্লাস kx এবং এই আলোক তরঙ্গটির সমীকরণ হচ্ছে y2 সমান a2 sin ωt প্লাস kx।
অর্থাৎ আলোক তরঙ্গ দুটির কম্পাঙ্ক একই কিন্তু বিস্তার আলাদা, এবং যখন উৎস থেকে নির্গত হয়েছিল তাদের মধ্যে কোনো দশা পার্থক্য নেই। এখানেও দশা হচ্ছে ওমেগা টি প্লাস কে এক্স, এখানেও দশা হচ্ছে ওমেগা টি প্লাস কে এক্স। কিন্তু আলোক তরঙ্গ দুটি ভিন্ন ভিন্ন পথ যাওয়ার ফলে এদের মধ্যে কিন্তু এই বিন্দুতে যখন পৌঁছাবে তখন তাদের মধ্যে একটা দশা পার্থক্য দেখা যাবে। তো আলোর ব্যতিচার হচ্ছে যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যখন দুটি আলোক তরঙ্গ একই বিস্তার এবং একই কম্পাঙ্কযুক্ত যদি হয়, কোনো কোনো বিন্দুতে লব্ধিচরণ অর্থাৎ লব্ধি আলোক তরঙ্গের তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোনো কোনো বিন্দুতে লব্ধি আলোক তরঙ্গের তীব্রতা হ্রাস পায়। এই ঘটনাটাকেই বলা হচ্ছে আলোর ব্যতিচার। তো আমরা এখানে বিস্তার আলাদা নিয়েই হিসাব করব। পরবর্তীতে যখন দুটোকেই সমান করে দেব তখন হিসাব করতে খুবই সুবিধা হবে। তো তাহলে যদি এই আলোক তরঙ্গটি x1 দূরত্ব যায়, তাহলে কণাটির সরণ হবে y1 সমান a1 sin ওমেগা t প্লাস kx1। k মানে হচ্ছে 2π/λ। এখানে আলোক তরঙ্গ দুটির তরঙ্গ দৈর্ঘ্য সমান ধরা হয়েছে। এবং দ্বিতীয় তরঙ্গটি যদি x2 দূরত্ব যায়, তাহলে কণাটির সরণ হবে y2 এর জন্য y2 সমান a2 sin ওমেগা t প্লাস kx2। তাহলে লব্ধি সরণ y net সমান y1 প্লাস y2। তাহলে y net সমান এই দুটিকে যোগ করতে হবে। তাহলে এই যে আমরা পুরোটা পেলাম, এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ, অর্থাৎ কম্বিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন। এবার আমরা ওই বিন্দুতে পৌঁছাতে পৌঁছাতে তরঙ্গ দুটির মধ্যে কত পরিমাণ দশা পার্থক্য সৃষ্টি হয়েছিল সেই পরিমাণটা নির্ণয় করব। তাহলে ডেল্টা দিয়ে যদি লিখি, দ্বিতীয় তরঙ্গটি x2 দূরত্ব গিয়েছিল এবং প্রথম তরঙ্গটি x1 দূরত্ব গিয়েছিল। দ্বিতীয় তরঙ্গটি বেশি দূরত্ব গিয়েছিল, তাহলে আমরা দ্বিতীয় তরঙ্গটির দশা থেকে প্রথম তরঙ্গটির দশা বিয়োগ দেব। তাহলে এখানে পড়ে থাকছে k ইন্টু x2 মাইনাস x1, k ডেল x দিয়ে লিখছি। তাহলে এই ডেল x হচ্ছে পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স, অর্থাৎ দুটি তরঙ্গ ভিন্ন ভিন্ন পথ অতিক্রম করার জন্য ওই বিন্দুতে ডেল্টা পরিমাণ দশা পার্থক্য সৃষ্টি হয়েছে। আমরা y net সমান পেয়েছিলাম a1 sin ওমেগা t প্লাস kx1 প্লাস a2 sin ওমেগা t প্লাস kx2। আমরা এখানে kx1 প্লাস ডেল্টা মানটা বসালাম, অর্থাৎ kx2 এর বদলে এখানে যদি kx1 কে এদিকে নেওয়া যায় তাহলে আসবে kx1 প্লাস ডেল্টা। তাহলে সেই মানটা বসালাম। এবার এটাকে সাইনের আলফা প্লাস বিটা সূত্রে আমরা ভাঙবো। তাহলে প্রথমে যে রাশিটি ছিল সেটি একই থাকবে। এখানে আসবে সাইন ওমেগা টি প্লাস kx1 cos ডেল্টা প্লাস a2 cos ওমেগা টি প্লাস kx1 সাইন ডেল্টা। এখানে এই রাশিটি একই আছে, সাইন ওমেগা টি প্লাস kx1। তাহলে আমরা কমন নেব। তাহলে কমন নিলে থাকছে a1 প্লাস a2 cos ডেল্টা, আর এদিকে যা ছিল তাই থাকবে। a1 প্লাস a2 cos ডেল্টা সমান আমরা ধরলাম a cos থিটা, এবং a2 sin ডেল্টা সমান আমরা ধরলাম a sin থিটা। তাহলে মানটা বসালে এবার হবে a cos থিটা sin ওমেগা t প্লাস kx1 প্লাস a sin থিটা cos ওমেগা t প্লাস kx1। তাহলে আমরা সূত্র থেকে পাবো a sin ওমেগা t প্লাস kx1 প্লাস থিটা। a হচ্ছে কণাটির লব্ধি বিস্তার, অর্থাৎ দুটি তরঙ্গ উপরিপাত হওয়ার ফলে ওই বিন্দুতে কণাটির বিস্তার কত হবে সেটির মান এই a থেকে জানতে পারা যাবে। তাহলে এবার আমরা এর মান নির্ণয় করব।
উভয় পক্ষকে বর্গ করলে আমরা পাবো a1 প্লাস a2 cos ডেল্টা তার হোল স্কয়ার সমান a স্কয়ার cos স্কয়ার থিটা। এখানে উভয় পক্ষকে বর্গ করলে পাবো a2 স্কয়ার sin স্কয়ার ডেল্টা সমান a স্কয়ার sin স্কয়ার থিটা। যোগ করলে আমরা পাবো a স্কয়ার a1 প্লাস a2 cos ডেল্টা তার হোল স্কয়ার প্লাস a2 স্কয়ার sin স্কয়ার ডেল্টা এবং a স্কয়ার সমান আসবে তাহলে a1 স্কয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা প্লাস a2 স্কয়ার cos স্কয়ার ডেল্টা প্লাস a2 স্কয়ার sin স্কয়ার ডেল্টা। এখানে cos স্কয়ার sin স্কয়ার ডেল্টা এক হয়ে যাবে, তাহলে a স্কয়ার সমান আমরা পাবো a1 স্কয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা প্লাস a2 স্কয়ার। তাহলে a সমান আমরা পাবো রুট ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা এবং tan থিটার মান এখানে খুব সহজেই বের করা যাবে। tan থিটা সমান a sin থিটা বাই a cos থিটা। তাহলে a sin থিটা মানে হচ্ছে a2 sin ডেল্টা আর a cos থিটা মানে হচ্ছে a1 প্লাস a2 cos ডেল্টা। এখন a মানে হচ্ছে লব্ধি বিস্তার, অর্থাৎ যে বিন্দুতে তরঙ্গ দুটির উপরিপাত ঘটেছে ওই বিন্দুতে লব্ধি বিস্তার কতটা হচ্ছে তার মান। তোমরা জানো যে আমরা যদি বিস্তারের মান বের করতে পারি তাহলে ওই বিন্দুতে লব্ধি আলোক তরঙ্গের তীব্রতা কত হবে সেটাও বের করতে পারবো, কারণ তীব্রতা সমান হচ্ছে I সমান 2 পাই নিউ স্কয়ার a স্কয়ার রো ভি। নিউ হচ্ছে আলোক তরঙ্গের কম্পাঙ্ক যেটা নির্দিষ্ট, রো হচ্ছে মাধ্যমের ঘনত্ব এখানে সেটিও নির্দিষ্ট এবং আলোক তরঙ্গের বেগ হচ্ছে ভি সেটিও নির্দিষ্ট। তাহলে I সমান আমরা লিখতে পারি c a স্কয়ার। c হচ্ছে একটি যে কোনো ধ্রুবক, তাহলে a স্কয়ার সমান I বাই c। আমরা তাহলে এখানে যদি মানগুলো বসাই তাহলে I বাই c, I1 হচ্ছে প্রথম তরঙ্গটির তীব্রতা, I2 হচ্ছে দ্বিতীয় তরঙ্গটির তীব্রতা। তাহলে আমরা লব্ধি আলোক তরঙ্গের তীব্রতা I সমান পাবো I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার I1 I2 ইন্টু cos ডেল্টা। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো যে কোন বিন্দুতে আলোক তরঙ্গ দুটির উপরিপাতের ফলে লব্ধি আলোক তরঙ্গের তীব্রতা বৃদ্ধি পাবে আর কোন বিন্দুতে হ্রাস পাবে। যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে গঠনমূলক ব্যতিচার ঘটবে এবং যেখানে হ্রাস পাবে সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটবে। দুটি আলোক তরঙ্গ কোনো বিন্দুতে মিলিত হলে যদি তরঙ্গ দুটির কম্পাঙ্ক একই হয় তাহলে সেই বিন্দুতে হয় তীব্রতা ম্যাক্সিমাম হবে এবং সেখানে আমরা ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাবো, আর যদি তীব্রতা মিনিমাম হয় তাহলে আমরা ডার্ক ফ্রিঞ্জ দেখতে পাই। এখন এই তীব্রতা বৃদ্ধি বা তীব্রতা হ্রাস তরঙ্গ দুটির দশা পার্থক্যের উপর নির্ভর করে এবং এই দশা পার্থক্য নির্ভর করে কম্পাঙ্ক এবং এই যে তরঙ্গ দুটি যে পথ অতিক্রম করছে অর্থাৎ পথ পার্থক্যের উপর। এখন যদি উৎস থেকে নির্গত তরঙ্গগুলির কম্পাঙ্ক আলাদা আলাদা হয় তাহলে দশা পার্থক্য এখানে আমরা পাবো ω2 মাইনাস ω1 ইন্টু টি প্লাস কে ইন্টু x2 মাইনাস x1। অর্থাৎ পথ পার্থক্য ছাড়াও এখানে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু দশা পার্থক্য পরিবর্তিত হবে, কারণ কম্পাঙ্ক এখানে ω1 প্রথম তরঙ্গটির, দ্বিতীয় তরঙ্গটির ω2, এই দুটি নির্দিষ্ট, কিন্তু সময় নির্দিষ্ট নয়। সময় এখানে যত বৃদ্ধি পাবে তাহলে দশা পার্থক্য পরিবর্তিত হতে থাকবে। এই মানটা ফিক্সড, কিন্তু আমরা পুরো যে এই মানটা পাচ্ছি অর্থাৎ ডেল্টার মান কোনো সময়তেই
এক থাকবে না, অর্থাৎ দশা পার্থক্য সবসময় পরিবর্তিত হতে থাকে। এখন আমরা যদি এর মান দেখি, সেখানে এই এর মান অর্থাৎ লব্ধি বিস্তারের মান নির্ভর করছে এই কস ডেল্টার উপর, বা তীব্রতার মান নির্ভর করছে কস ডেল্টার উপর। তাহলে এই কস ডেল্টা যদি সবসময় পরিবর্তিত হতে থাকে তাহলে আমরা নির্দিষ্টভাবে তীব্রতা ম্যাক্সিমাম বা মিনিমাম কোনো মতেই পাবো না। অর্থাৎ কম্পাঙ্ক যদি আলাদা আলাদা হয় তাহলে নির্দিষ্ট কোনো বিন্দুতে দশা পার্থক্য পরিবর্তিত হতে থাকবে, কারণ এই যে টার্মটা সময়ের উপর নির্ভরশীল। এখন আমরা আগে ধরেছিলাম যে এই ওমেগা 1 আর ওমেগা 2 ওমেগা ধরেছিলাম, অর্থাৎ দুটি তরঙ্গেরই কম্পাঙ্ক একই ধরেছিলাম। এর ফলে এই টার্মটা ছিল না, শুধুমাত্র এই টার্মটা ছিল। এক্ষেত্রে কি হয়েছিল যে x2 অর্থাৎ এই তরঙ্গটির ক্ষেত্রে এই যে পথ, সবসময় এই বিন্দুটির ক্ষেত্রে x2 এর মান নির্দিষ্ট, এই বিন্দুটির ক্ষেত্রে এই x1 এর মান নির্দিষ্ট এবং k এর মান নির্দিষ্ট। ফলে এই বিন্দুতে দশা পার্থক্য একই থাকতো, সময়ের সাথে পরিবর্তিত হচ্ছিল না। ফলে cos ডেল্টার মান যদি ম্যাক্সিমাম আসে তাহলে এর মানও ম্যাক্সিমাম আসবে, অর্থাৎ আমরা এখানে ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাবো। আবার যদি cos ডেল্টার মান মিনিমাম আসে তাহলে এখানে এর মান কম আসবে, তাহলে আয়ের মানও কম আসবে, আমরা ডার্ক ফ্রিঞ্জ দেখতে পাবো। তাহলে এইভাবে আলোক তরঙ্গের ব্যতিচারের একটা সুনির্দিষ্ট প্যাটার্ন আমরা দেখতে পাবো। কিন্তু ওমেগা 1 ওমেগা 2 অর্থাৎ কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হওয়ার জন্য আমরা কিন্তু কোনো মতেই নির্দিষ্ট কোনো বিন্দুতে ব্রাইট ফ্রিঞ্জ বা ডার্ক ফ্রিঞ্জ দেখতে পাবো না, কারণ সব সময় এই বিন্দুগুলিতে দশা পার্থক্য পরিবর্তিত হতে থাকবে। তাহলে দশা পার্থক্য নির্দিষ্ট বিন্দুতে ফিক্স করার জন্য আলোক উৎসগুলির কম্পাঙ্ক একই হওয়া প্রয়োজন। এই ধরনের আলোক উৎসকে বলা হয় সুসঙ্গত উৎস, অর্থাৎ উৎসগুলি থেকে নিঃসৃত তরঙ্গগুলির মধ্যে দশা পার্থক্য সর্বদা একই থাকবে। এই ধরনের উৎসকে বলা হয় সুসঙ্গত উৎস বা কোহারেন্ট সোর্স। এবার আমরা গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ব্রাইট ফ্রিঞ্জ কখন গঠিত হবে? কোনো দুটি আলোক তরঙ্গ কোনো বিন্দুতে যখন মিলিত হয়, সেই বিন্দুতে যদি লব্ধি তরঙ্গের বিস্তার বা তীব্রতা ম্যাক্সিমাম হয় তখন গঠনমূলক ব্যতিচার ঘটে, অর্থাৎ সেই স্থানে বা সেই বিন্দুতে ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাওয়া যায়। আমরা জানি a স্কয়ার সমান a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা। তাহলে cos ডেল্টার মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে এখানে a এর মানও ম্যাক্সিমাম হবে। এখন cos ডেল্টার মান ম্যাক্সিমাম মানে 1 হতে হবে। তাহলে আমরা এখানে a পাবো, অর্থাৎ a স্কয়ার পাবো, a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2, তাহলে এখান থেকে a পাবো a1 প্লাস a2। যদি দুটি তরঙ্গেরই বিস্তার একই হয়, ধরা যাক a1, তাহলে এখানে a সমান পাবো 2a1। একই রকম ভাবে আমরা ওই স্থানের তীব্রতাও ম্যাক্সিমাম হতে গেলে এই cos ডেল্টার মান ম্যাক্সিমাম হবে, অর্থাৎ 1 হবে। তাহলে সেখান থেকে পাবো i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 i2। আমরা এটাকে লিখতে পারি i সমান রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 তার হোল স্কয়ার। তাহলে যদি এখানে আবার দুটি তরঙ্গেরই তীব্রতা একই হয় তাহলে এখানে আসবে 2 রুট ওভার i1 তার হোল স্কয়ার মানে হচ্ছে 4i1, অর্থাৎ একটি তরঙ্গের যা তীব্রতা ওই স্থানে তার 4 গুণ তীব্রতা হবে। এখন আমরা যদি এখান থেকে দেখি যে ডেল্টার মান কি কি হতে পারে, তাহলে প্রথমে আমরা যদি দেখি ডেল্টার মান যদি 0 হয় তাহলে cos ডেল্টার মান 1 হবে, আবার 2 পাই হলে cos ডেল্টার মান 1 হবে, 4 পাই হলে cos ডেল্টার মান
1 হবে। তাহলে এইভাবে আমরা ডেল্টার মান পাবো 0 ডিগ্রি, 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই। এইভাবে আমরা প্রত্যেকটি যুগ্ম পায়ের গুণিতকের জন্য cos ডেল্টার মান 1 পাবো। অর্থাৎ ডেল্টা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2n পাই, যেখানে n এর মান হবে 0, 1, 2, 3 পজিটিভ যে কোনো ইন্টিজার। তাহলে দশা পার্থক্য যদি 2n পাই হয় তাহলে আমরা সেই স্থানে ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাবো। এখান থেকে আমরা পথ পার্থক্য বের করতে পারি যে ডেল্টা সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। তাহলে ডেল এক্স সমান আসবে ল্যামডা বাই 2 পাই ইন্টু ডেল্টা। এই মানগুলো বসালে আমরা ডেল্টা এক্স সমান পাবো 0, ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা। তাহলে এখান থেকে লিখতে পারি ডেল্টা এক্স সমান n ল্যামডা। এখানে n এর মান 0 থেকে শুরু হচ্ছে এবং যে কোনো পজিটিভ ইন্টিজারের সঙ্গে সমান হবে। ধ্বংসাত্মক ব্যতিচার বা ডার্ক ফ্রিঞ্জের জন্য তরঙ্গ দুটির লব্ধি বিস্তার বা লব্ধি তীব্রতা মিনিমাম হতে হবে। এখন লব্ধি বিস্তার মিনিমাম তখনই হবে যখন cos ডেল্টার মান মিনিমাম হবে, অর্থাৎ -1 হবে। -1 হলে আমরা a স্কোয়ার সমান পাবো a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস 2a1 a2। তাহলে এখান থেকে a সমান লিখতে পারি a1 মাইনাস a2। এখন যেহেতু দুটি তরঙ্গের বিস্তারের মান আলাদা, তাহলে কিন্তু a মিনিমাম হলেও এর মান কিছুটা পরিমাণ থাকবে, অর্থাৎ আমরা একেবারেই ডার্ক ফ্রিঞ্জ পাবো না। তাহলে ডার্ক ফ্রিঞ্জ পাওয়ার জন্য আমাদেরকে দুটি তরঙ্গের বিস্তার একই পরিমাণ নিতে হবে, তাহলেই আমরা এখানে বিয়োগফল 0 পাবো, অর্থাৎ লব্ধি বিস্তারের মান 0 হবে। ফলে ওই বিন্দুতে আমরা ডার্ক ফ্রিঞ্জ দেখতে পাবো। অর্থাৎ তরঙ্গের ব্যতিচারের সময় একই বিস্তার এবং একই কম্পাঙ্কযুক্ত দুটি উৎস বা দুটি তরঙ্গ প্রয়োজন। একই রকমভাবে যদি আমরা তীব্রতাও দেখি তাহলে cos ডেল্টার মান এখানে -1 হবে। তাহলে i সমান আমরা লিখতে পারি √i1 মাইনাস √i2 তার হোল স্কয়ার। তাহলে বিস্তার যদি একই হয় তাহলে এখানেও তীব্রতার মান আমরা দুটোর ক্ষেত্রে একই পাবো, তাহলে তীব্রতা 0 হবে, অর্থাৎ ডার্ক ফ্রিঞ্জ পাবো। এখন এখানে আমরা এবার দেখব যে ডেল্টার মান কি কি হলে cos ডেল্টার মান -1 হবে। এখন পাই হলে -1 হবে, 3 পাই হলে -1 হবে, 5 পাই হলে -1 হবে। অর্থাৎ অযুগ্ম গুণিতক যদি পাইয়ের হয় তাহলেই cos ডেল্টার মান -1 হবে। অর্থাৎ ডেল্টা সমান আমরা লিখতে পারি 2n প্লাস 1 ইন্টু পাই, যেখানে n এর মান 0 থেকে যে কোনো পজিটিভ ইন্টিজারের সঙ্গে সমান হবে। এখান থেকে আমরা পথ পার্থক্য বের করতে পারি ডেল্টা সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। তাহলে ডেল এক্স সমান আমরা লিখতে পারি ল্যামডা বাই 2 পাই ইন্টু ডেল্টা। ডেল্টার মানগুলো বসালে আমরা পাবো ডেল এক্স সমান ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2। তাহলে ডেল্টা এক্স সমান আমরা লিখতে পারি 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, অর্থাৎ n এর মান এখানেও 0 থেকে পজিটিভ ইন্টিজারের সঙ্গে সমান হয়। তাহলে তরঙ্গের ব্যতিচার ঘটানোর জন্য একই বিস্তার এবং একই কম্পাঙ্কযুক্ত দুটি উৎসের প্রয়োজন, কারণ যদি বিস্তার আলাদা হয় তাহলে আমরা ব্রাইট ফ্রিঞ্জ পেলেও একেবারেই ডার্ক ফ্রিঞ্জ পাবো না। আর যদি কম্পাঙ্ক আলাদা হয় তাহলে আমরা কোনো স্থানে দশা পার্থক্য নির্দিষ্ট থাকবে না, অর্থাৎ সবসময় দশা পার্থক্য পরিবর্তিত থাকবে। অর্থাৎ যেখানে ব্রাইট ফ্রিঞ্জ আছে পর মুহূর্তে সেখানে ডার্ক ফ্রিঞ্জ দেখা যায়। ফলে আমরা কোনো মতেই ব্রাইট ফ্রিঞ্জ এবং ডার্ক ফ্রিঞ্জকে আলাদা করতে পারবো না।